এপ্রিলের ঠিক মাঝামাঝি এক মেঘলা দুপুরের শেষবেলা এসে পৌঁছলাম দার্জিলিং শহর থেকে মাত্র 17 কিলোমিটার দূরের বাদামতামের ইভিয়ানা হোমস্টেতে। হোমস্টের ঠিক সোজাসুজি পাহাড়টাই গ্লেনবার্ন, লামাহাটা। বাদিকের পাহাড়ে অবস্থান করছে সিকিমের নামচি, কিতাম, জোরথাং ইত্যাদি। হোমস্টের কিছুটা নিচ দিয়ে বয়ে গেছে রংদুংখোলা নদী, আর সামনে একের পর এক পাহাড় সারির প্রেক্ষাপটে জঙ্গল আর চা বাগানে ঘেরা এক নির্জনতম প্রান্তে এই হোমস্টের অবস্থান। এপ্রিলের এই সময়টা প্রচুর ফুল গাছ আর নানান বাহারি পাতাবাহারে ঘেরা এই বাসায় আমার অবস্থান ছিল মোট 4 দিন। সরল সুব্বা আর তার পরিবার মিলে এই হোমস্টেটি চালাচ্ছেন। এটা প্রকৃতই একটা হোমস্টে, তবে এই বাড়িটিকে আমার ফার্মস্টে বলেই মনে হয়েছে। একটা ফার্মস্টের যা যা থাকার কথা সবই এখানে আছে। আমি ছিলাম সম্পূর্ণ উড ফিনিশের নতুন তৈরি হওয়া এই ঘরে। দেয়ালজোড়া কাচের জানলার পর্দা সরাতেই আলো, বাতাস আর বাইরের সবুজ এসে পড়া এই ঘরে রয়েছে মোট 3টি বেড। এখানে একসাথে মোট 6 জন পর্যন্ত থাকা যায়। ঘরগুলো রুচিতে, যত্নে আর পরিচ্ছন্নতায় পরিপূর্ণ। এই ঘরের বাইরে আছে একটা সেপারেট বারান্দা। এই বাড়ির আরেকটি দিকে আছে পাশাপাশি 2টো বেডে একসাথে 4 জনে থাকার আরেকটি ঘর। এই ঘরের বাইরে আছে পেছনের এই বারান্দা। ঘরের মতোই সংলগ্ন ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন আর গিজার সমেত সমস্ত প্রয়োজনীয় সুবিধে আছে। এই ঘরের পাশেই আছে ছোট একটি ঘর, যেখানে এই বেডে একসাথে 2 জন পর্যন্ত থাকা যায়। তবে এই ঘরের ওয়াশরুম অ্যাটাচড নয়। একটু উপর দিকে আছে পাহাড়ি ধাঁচের এনাদের একটা পুরনো ঘর। এই ঘরেও পাশাপাশি 2টো বেডে একসাথে 4 জন পর্যন্ত থাকা যায়। এই হোমস্টেতে মোট 15 জনের থাকার ক্যাপাসিটি আছে। থাকা ও খাওয়া নিয়ে দৈনিক জনপ্রতি খরচ 1200 টাকা। ইনি হলেন সরল সুব্বা, এই হোমস্টের অনার। নামে আর স্বভাবে এক হয়ে গেছেন। এ বাড়ির পেছন দিকে আছে বাঁশের তৈরি একটা ছোট্ট রান্নাঘর। এখানে বড় বড় পাত্রে দুধ জাল দেওয়া, জল গরম করা আর গবাদি পশুর খাবার তৈরি হয়। কখনো কখনো টুকটাক রান্নাও হয়। ইনি সরলজির বাবা, গাছের ডাল কেটে ফেন্সিংয়ের জন্য লাকড়ি তৈরি করছেন। ওনাকে দেখেছি এক মনে নানান কাজ করে যেতে। সরল ভাই তার বাগান থেকে সদ্য তোলা রসুন এনে দেখালো। ওনাদের ক্ষেতের এই মিষ্টি সুস্বাদু কলাগুলো আমি 4 দিনে প্রচুর খেয়েছি। এই ঘর কা হ্যায়? हाँ जी। আচ্ছা। पक गया है। ইনি রিনাজি, সরল ভাইয়ের স্ত্রী। ক্ষেত থেকে তুলে আনা টাটকা বিনস এনে দেখালেন। আর এ হলো এই পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্য, সরলজির 4 বছরের মেয়ে ইভিয়ানা। এর নামেই এই হোমস্টে। এরাও সুব্বা পরিবারেরই সদস্য। শিলিগুড়ি থেকে রোহিণী কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ের দূরত্ব প্রায় 65 কিলোমিটার। শিলিগুড়ি জংশন, চেকপোস্ট বা দার্জিলিং মোড় থেকে দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়ি সবসময়ই আছে। দার্জিলিং এসে সেখান থেকে বাদামতাম বাচ্চাবাড়ি স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি আছে, ভাড়া 80 টাকা। হোমস্টের আগের চা বাগানের মধ্যে দিয়ে 1.5 কিলোমিটারের একটা অফরোড আছে। এই পথটুকু কেউ চাইলে হেঁটেও আসতে পারেন, আবার বয়স্ক মানুষদের জন্য গাড়ির ব্যবস্থা সরলজিই করে দেন। এখানে এসে প্রথম দিন লাঞ্চ করে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে গ্রামের উপর দিকটা ঘুরতে। এই পথ ধরেই এখানে আসি। বাদামতাম ভ্রমণে প্রথম দিন থেকে আমার সঙ্গী ছিল ব্রুনো, সরলজির পরিবারেরই আরেকজন সদস্য। এদিকে আকাশ কালো করে 2-1 পশলা বৃষ্টি শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি হোমস্টেতে এসে ঘরের সামনের এই বারান্দায় দাঁড়ালাম। নিচে রিভার বেড থেকে এই পথই টার্ন নিয়ে গ্রামের উপর দিকে উঠে গেছে। সেই টার্নিংয়ের মুখেই এই হোমস্টের অবস্থান।
দেখতে দেখতে মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেল। সামনের নীলচে সবুজ পাহাড় সারি তখন ঝাপসা। বৃষ্টির দাপট একটু কমতেই ওপরে খড়ের ছাউনি দেওয়া সম্পূর্ণ বাঁশের তৈরি এই খোলা জায়গায় এসে বসলাম। জঙ্গল আর পাহাড়কে নিয়ে আড্ডা আর আহারের একটা চমৎকার ব্যবস্থা। রিনাজিও ধোঁয়া ওঠা গরম চায়ের কাপ নিয়ে এসে বসলেন। এরপর বৃষ্টি, মেঘ, কুয়াশা সব কিছু সরে গেলে চারপাশ যত কালো হলো, সামনের পাহাড়ে এক এক করে আলো জ্বলে উঠল আর দেখা দিল পূর্ণিমার চাঁদ। আমার সামনে তখন একটা আস্ত রূপকথার পাহাড়। দার্জিলিং জেলার দার্জিলিং সাব ডিভিশনের বাদামতামের অন্তর্গত আছে ছোট ছোট অনেকগুলো গ্রাম। থারালাইন, বীজ কামান, লামাস, শিরুবাড়ি, শিবগ্রাম, কাটারে, বাচ্চাবাড়ি, নয়াবস্তি, ফরেস্ট লাইন ইত্যাদি। ইভিয়ানা হোমস্টের অবস্থান জঙ্গলে ঘেরা পাহাড়ের যে নির্জন প্রান্তে, সেই গ্রামের নাম নয়াবস্তি। সবুজে ঘেরা একটা শান্ত গ্রাম সন্ধ্যার পর থেকে আরও নিস্তব্ধ, আরও নিঝুম হয়ে যেত। এই দিনটা ছিল ইভিয়ানারও জন্মদিন। চাঁদের আলোয় ধুয়ে যাওয়া সবুজ ঘাসে ঢাকা লনের ছোট্ট টেবিলে কেক কাটা হলো। সরলজি, রিনাজি আর তাদের ছোট্ট প্রিন্সেসকে নিয়ে সেই সন্ধ্যায় সেই সব মুহূর্তগুলো একটা ঘোর লাগা স্বপ্নের মতো ছিল। এই পাহাড়ি প্রকৃতিতে একটা ছোট্ট সুখী পরিবার, পরবর্তী 3 দিনে তাদের সাথে এমন অনেক সুন্দর মুহূর্ত তৈরি হয়েছিল। নিচতলায় এনারা থাকেন, একপাশে এনাদের রান্নাঘর। রিনাজি নিচ থেকে চা আর পকোড়ার প্লেট ওপরে আমাদের ঘরে দিয়ে গেলেন। সাথে জন্মদিনের কেকও ছিল। সন্ধ্যার মুখে এক পশলা ঝড় বৃষ্টি হয়ে গেছে, বেশ শীত শীত ভাব। ধোঁয়া ওঠা গরম চা আর পকোড়া বেশ জমে গেল। চা পর্বের পরে বাইরে বসে অদূরের পাহাড়সারি আর ওপরের আকাশের শোভা দেখে সারা সন্ধেটাই কেটে গেল। নিচে ওনাদের কিচেনে এসে দেখলাম রিনাজি রাতের খাবারের আয়োজনে ব্যস্ত। কিচেনের একদিকে ইভিয়ানার ছোট্টবেলার স্কেচ করে রেখেছেন এনাদেরই এক আত্মীয়া। ইভিয়ানাকে সবে নার্সারিতে ভর্তি করা হয়েছে। পড়াশোনার ব্যাপারে খুবই উৎসাহী। কিচেনের একপাশে হোমওয়ার্কে ব্যস্ত। এদিকে সরলজি ব্যস্ত বাঁশের সেই ছোট্ট পাহাড়ি ধাঁচের রান্নাঘরে। মাটির উনুনে আর কাঠের আগুনে একদিকের চুলায় দুধ জাল দেওয়া হচ্ছে, আরেকদিকে জল গরম করা হচ্ছে। খুব ভোরে ওনাদের গরুর দুধ দোয়ানোর প্রক্রিয়া আমাকে দেখাবেন কথা দিলেন। রাতে ওনারা ঘরেই খাবার দিয়ে গেলেন। ডাল, ওনাদের খেতে নানা রকম সবজি দিয়ে একটা মিক্সড ভেজ কারি, পাঁপড় ভাজা আর আলু দিয়ে দেশি মুরগির ঝোল। এই 4 দিনে অনেক রকম পদ খেয়েছি, ওনাদের বিশেষ কিছু ট্র্যাডিশনাল রেসিপিও খেয়েছি। পাহাড়ি ঘরে রান্না কেমন তার চেয়েও বড় কথা হলো, পাহাড়ি মানুষেরা এত যত্ন নিয়ে এত হাসি মুখে খাবার পরিবেশন করেন যে একটা আলাদা স্বাদ যোগ হয়। আমার ঘর লাগা বারান্দা থেকে সিঁড়ি নেমে গেছে এই চাতালে। সেখানে বসে সামনের পাহাড়ের ছবি আরও ভালোভাবে পাওয়া যেত। অনেক রাত অবধি চাঁদের আলোয় ভেসে যাওয়া রাতের আলোজলা পাহাড়ের ছবি দেখেই প্রথম দিন কেটে গেল। বাদামতামের বুকে আরেকটা দিন এসে পড়ল। মাঝরাতেও একপ্রস্ত বৃষ্টি হয়েছে। একটা বৃষ্টি ভেজা সোনালি সকাল দিয়ে এখানে আমার দ্বিতীয় দিন শুরু হলো। ভেজা মাটির বুকে গাছপালার পাতায় বৃষ্টির ফোঁটা লেগে আছে। খুব ভোরে এই বাড়ির সব বাসিন্দাই জেগে ওঠে। বাড়ির পেছন দিকটা আছে এনাদের সবজি ক্ষেত, নানান ফলের গাছ।
আর গরু, মুরগি, খরগোশ বাড়িরই বাসিন্দাদের জন্য আলাদা আলাদা বাসস্থান। সরলজি গোয়ালঘরে দুধ দোয়ানো শুরু করলেন। এই দুধ থেকে মাখন, ঘি, পনির ইত্যাদি তৈরি হয়, আর সেটা অতিথিদের জন্য বরাদ্দ থাকে। এদিকে ইভিয়ানাও ঘুম থেকে অনেক আগেই উঠে গেছে। তার পিছু পিছু ব্রুনোও চলে এলো। এত ভোরে সরলজির বাবাকে দেখলাম সেই বাঁশের রান্নাঘরের চালে উঠে খড়ের ছাউনি দিতে। বাদামতাম শব্দটি এসছে লেপচা ওয়ার্ড থেকে। এটি একসময় লেপচা জনজাতি অধ্যুষিত অঞ্চল ছিল। এখন পাইপের মাধ্যমে ঘরে ঘরে জল সরবরাহ হয়, কিন্তু আজ থেকে অনেকগুলো বছর আগে ব্রিটিশ পিরিয়ডে কয়েকজন লেপচা মহিলা বাঁশের কুঁটোটিতে করে জল আনতে যাচ্ছিলেন। কোনো এক ইংরেজ এই জায়গাটির নাম জিজ্ঞেস করায় সেই মহিলারা ইংরেজি না বুঝতে পেরে লেপচা ভাষায় জল আনার কথাই বললেন, আর সেই ইংরেজের কানে ভুল উত্তর দেওয়া সেই লেপচা শব্দটি বাদামতাম হয়ে পৌঁছল। সেই থেকে এই জায়গার এই নাম। সুব্বাজির ঘর থেকে পাহাড়ের এক ধাপ ওপরে আছে ওনারই ভাইয়ের বাড়ি। সেই বাড়ির একটি অংশে আছে লিভিং নেচার হোমস্টে। এই পুরো অঞ্চলে এখনও পর্যন্ত মোট 5 থেকে 6টি হোমস্টে আছে। সুব্বাজি আর তার ভাইয়ের বাড়ির মাঝের এই পাহাড়ি পাকদণ্ডী পথ চলে গেছে জঙ্গলের দিকে। এই পথ, এই জঙ্গল সবই ওনাদের জমিরই অন্তর্ভুক্ত। ধোঁয়া ওঠা গরম চায়ের কাপ হাতে বাইরের বারান্দায় দাঁড়ানো দিয়ে আমার দিনের শুরু হতো। ওপর থেকে নিচের গ্রামে সারাদিনে 2-4টি সার্ভিস জিপ চলার শব্দ, ঘন গাছগাছালির ফাঁকে ফাঁকে প্রচুর পাখির কিচিরমিচির, নিচের চা বাগান থেকে আসা ময়ূরের ডাক, আর এই বাড়ির অনেকটা নিচ দিয়ে রংদুমখোলা নদীর বয়ে যাওয়ার শব্দ। বাকি পৃথিবীর সব শব্দরা এখানে এসে থেমে গেছে। এই হোমস্টে থেকে নিচে নদী পর্যন্ত অনেকটা দূরে দূরে ছড়ানো মাত্র কয়েকটি ঘরেরই বাস। হোমস্টের পাশ ঘেঁষে এই শুকনো পাতায় ঢাকা মাটির পথে চলে গেছে নিচে নদীর দিকে। এই পথে দুদিকটাই সরলজির জমিরই অন্তর্ভুক্ত। একদিকে পাহাড়ের ধাপে ছোট ছোট সবজি ক্ষেত আছে, এখন এখানে গাজর লাগানো হয়েছে। এর পাশেই আছে মূলো ক্ষেত। নিচ থেকেই দেখলাম হোমস্টের বারান্দার দুপ্রান্তে দুজনে গভীর গল্পে মশগুল। সরলজি আর রিনাজি দুজনেই আন্তরিকতা আর আতিথেয়তার সাথে আমাদের আপন করে নিয়েছিলেন। একটু ফ্রেশ হয়ে নিচে নামতে নামতেই দেখলাম রিনাজি ব্রেকফাস্টের ট্রে জায়গা মতো এনে রেখে দিলেন। কাঠের টেবিল ভরে উঠল গরম গরম পুরি আর সবজির প্লেটে। আরামদায়ক গদিয়াটা চেয়ার, সোফা, প্রচুর গাছপালা, পাতাবাহার দিয়ে এই জায়গাটিকে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। আর বাইরের প্রকৃতি তো নিজের সাজিয়ে সেজে আছে। হোমস্টের এই অংশে কখনো আহারে, কখনো আড্ডায়, কখনো বাইরের প্রকৃতির দিকে আনমনে চুপ করে বসে থাকাটাও একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। ব্রেকফাস্টের পরে সরলজি এসে গাছপাকা কলা আর বড় কাচের গ্লাসে 1 গ্লাস করে গরুর দুধ দিয়ে যেতেন। রিনাজি আর আমার মা, এই দুজন অসমবয়সী নারীর নানান বিষয় ঘন্টার পর ঘন্টা গল্প চলত। ব্রেকফাস্টের পর সরলজির সাথে বেরোলাম এই গ্রাম ঘুরতে। নিচের পথ ধরে নদীর দিকে যেতে আমাদের পথের অনেকটা সঙ্গী ছিল ব্রুনো। এপ্রিলের এই সময়টা এই পাহাড় ছেয়ে আছে এই সাদা ফুলে। এনাদের ভাষায় এই ফুলটির নাম কৈরালু। হোমস্টে থেকে প্রায় 600 মিটারের একটা ঢালু পথ ক্রমশ নেমে গেছে রংদুমখোলার কাছে।
এখান থেকেই সরল ভাই দেখালেন নিচের ওই গ্রাম পেরিয়ে আমাদের সেই নদীতে যেতে হবে। মাত্র 30 মিনিটের এই পথে কোথাও গভীর জঙ্গল, কোথাও বাঁশবন, কোথাও কলাবাগান, কোথাও ছোট ছোট চা বাগিচা, পাথরে ঢাকা শুকনো নদীখাত, মাঝে মাঝে ক্ষেত খামার, আর তার মাঝে মাঝে গ্রামের ছোট ছোট পাহাড়ি ধাঁচের বাড়ি। এ পথে সৌন্দর্যের সাথে এত বৈচিত্র্য ছড়িয়ে আছে তা এখানে না এলে বোঝাই যেত না। এই এলাচ বন পার করেই পথের এক বাঁকে রংদুংখোলাকে প্রথম দেখলাম। তবে আমরা বাঁশবাগানের ভেতর দিয়ে চলেছি নদীর অন্য একটা অংশে। পথে একটা ছোট্ট চা বাগান পড়ল। এই চা বাগানের পাশ ঘেঁষে বড় বড় পাথরখণ্ডের মধ্যে দিয়ে একটা সুড়িপথ উঠে গেছে গ্রামের এই প্লেগ্রাউন্ডে। এখানে নিয়মিত গ্রামের ছেলেদের বিকেলে ফুটবল খেলা হয়। একপাশে অনেক পুরনো একটা পরিত্যক্ত পাহাড়ি ঘর চোখে পড়ল। সরলজি তার গ্রামথুতো এক বোনের বাড়িতে আমাকে নিয়ে এলেন। এনারা একটা কৃষক পরিবার। সেই বোন আর তার 6 মাসের শিশুপুত্রের নিষ্পাপ হাসিটা আমার চোখে এখনও লেগে আছে। বাঁশ কেটে নিজেরাই রান্নাঘর তৈরি করেছেন। এনাদের অল্প কিছু জমিতে ভুট্টা, গাজর ইত্যাদি নানা রকম সবজির চাষ হচ্ছে। এই গ্রামের প্রায় সকলেই কৃষিজীবী। আরেক বাড়িতে এলাম, ক্ষেত থেকে মূলো তুলে জড়ো করে রাখা আছে। এপ্রিলের মাঝামাঝিও এই সময়টা দেখলাম এই পাহাড়ে প্রচুর বাঁধাকপির ফলন হয়েছে। ইনি এই বাড়ির মালকিন। আমাদের আসতে দেখে নিজেই ভুট্টা ক্ষেতের মধ্যে দিয়ে পথ দেখিয়ে তার বাড়িতে নিয়ে এলেন। এটা একটা লেপচা পরিবারের বাড়ি। কৃষিকাজ আর পশুপালন এদের প্রধান আর একমাত্র অবলম্বন। এই বাড়ির কর্ত্রী নিজেই গাছ থেকে পাকা পেঁপে পেড়ে আমাদের আপ্যায়ন করলেন। লেপচা ট্র্যাডিশনাল পোশাকে আর পুরনো সোনার গয়নার সাজে এই মধ্যবয়সী পাহাড়ি দিদির পরিশ্রম করার ক্ষমতা দেখে সেদিন অবাক হয়ে গিয়েছিলাম। এরপর সরল ভাই অনেক পুরনো একটা পাহাড়ি বাড়িতে আমাকে নিয়ে এলেন। বাড়ির বাইরে কাঠের গুঁড়িতে মৌমাছির ঘর করে রাখা আছে। শুনলাম এই বাড়িতে কেউই থাকেন না। একেবারে রংদুংখোলা নদীর পাশে আছে এই রঙিন বাড়িটি। বাড়িতে ঢোকার আগে নরম ঘাসের লনে একটু জিরিয়ে নেওয়া হলো। বিচিত্র বর্ণের ফুলে আর পাতাবাহারে ঢাকা এই বাড়িটা একটা দেখবার মতো। পরিত্যক্ত ফুটবল টায়ারকে যে এভাবে কাজে লাগানো যায় সেটা এখানে এসে আমি প্রথম দেখলাম। ইনি নানি মায়াজি, এ বাড়ির কর্ত্রী। আমাদের খুব আপ্যায়ন করে বসালেন। সরলজির সাথে গল্পের ফাঁকে ফাঁকে চা চলে এলো। এটাই নদীর আগে এই গ্রামের শেষ বাড়ি। এরপরই রংদুং নদী পেরিয়ে আমরা পৌঁছে যাব সামনের পাহাড়ের অনেকটা উঁচুতে। ইনি পুনিতজি, মনমায়াজির ছেলে। দুটো বড় বড় বাঁশ কাঁধে করে একাই নিয়ে এলেন। বাঁশ কেটে ফেন্সিং তৈরি হবে। ইনি খরগোশের খাঁচা থেকে 5 দিনের একটা খরগোশের ছানা বের করে আমাদের দেখালেন। ওনাদের বিদায় জানিয়ে অবশেষে আমরা এসে পড়লাম নদীর কাছে। এই রংদুংখোলা গিয়ে মিশেছে রঙ্গিত নদীতে, আর রঙ্গিত গিয়ে পড়েছে তিস্তায়। নদীর বুকে দুপারের সংযোগকারী একটা পুরনো বাঁশের সেতু আছে। তবে এখন জল কম থাকায় হেঁটেই ওপারে পৌঁছে যাই। নদী পেরিয়ে বড় বড় পাথরখণ্ডে ঢাকা এই অংশটা পার করে আমরা উল্টো দিকে পাহাড়ের উপর উঠে এলাম।
ওপারের পাহাড়ের ওপর থেকে দেখা নিচে রংদুং নদী। এরপরে বাঁশবনের মধ্যে দিয়ে আলো ছায়া মাখা এই পথ ক্রমশ চড়াই হলো। এই ভিডিওতে শুধু প্রথম আর দ্বিতীয় দিনে এই হোমস্টে আর গ্রামকে নিয়ে আমার অভিজ্ঞতাটুকুই তুলে ধরা আছে। পরবর্তী আরও দুদিনের অভিজ্ঞতার গল্প থাকছে পরের পর্বে। এখান থেকে দেখা গেল সামনের পাহাড়ে সরু ফিতের মতো একটা ফলস, এর নাম ছাঙ্গে ফলস। সামনের পাহাড়টায় বাঁদিক থেকে গিং লেবং হয়ে ডান দিকে বাদামতামের চা বাগান। আশেপাশে জায়গাগুলোর মধ্যে দার্জিলিং লেবং ছাড়াও আছে ঘুম, তাগদা, তিনচুলে, লামাহাটা, গ্লেনবার্ন, সিঙ্গামারি, বিজনবাড়ি ইত্যাদি। বাদামতামেরই অন্তর্ভুক্ত এই পাহাড়ে এই গ্রামের নাম মানেদারা। গ্রামটুতো এক দিদির বাড়িতে সরলজি নিয়ে এলেন। এগুলো এপ্রিল লিলি, অনেক রকম প্রজাতির দেখা পেলাম। এগুলো এলাচ গাছ, এখন ফুল ধরতে শুরু করেছে, পরে এটা থেকেই ফল হবে। একপাশে গোছ করে ঝাড়ু তৈরি করে রাখা আছে। এই গ্রামের উঠোনের মধ্যে দিয়েই পাহাড়ের উপর দিকটা যেতে হবে। একটু জিরিয়ে নেওয়া হলো, গল্পগাছা করা হলো। এনাদের একটা ছোট্ট চা বাগান আছে, এই চা পাতা শুকিয়ে হোমমেড চা তৈরি হয়। এরপরে শুরু হলো খাড়া সিঁড়ি বেয়ে শুধুই উপর দিকে ওঠা। আমি এখানে আসি সরলজির ঠিক করে দেওয়া হোমস্টে থেকে পাঠানো রিজার্ভ কারে। সেই গাড়ি আমাকে শিলিগুড়ির বাড়ি থেকে পিক আপ করে নিয়ে এসে এখানে পৌঁছে দেয়। হোমস্টের আগে 1.5 কিলোমিটারের অফ রোডের জন্য অন্য গাড়িতে শিফট করতে হয়েছিল। সব মিলিয়ে বাড়ি থেকে এখানে পৌঁছতে রিজার্ভ কারে আমাদের খরচ পড়ে 4200 টাকা। এখান থেকে পরবর্তী দুদিনে আশেপাশে জায়গাগুলো লোকাল সাইট সিন আমি গাড়িতেই করি। সব ব্যবস্থা সরলজিই করে দিয়েছিলেন। এই পর্যন্ত এসে সেদিন আমাদের ট্রেকিং পর্ব শেষ হয়েছিল। নিচে রংদুং খোলা নদীর পাশে দেখা যাচ্ছে রিভার ট্রেল ক্যাম্পসাইট। এটা সরলজিরই দিদির। এই পাহাড়ের ওপরের দিকটায় তাদেরই আরেকটা হোমস্টে তৈরি হচ্ছে। এখান থেকে পাহাড়ের ঢাল ধরে নিচে নামলে রিভার ট্রেল ক্যাম্পসাইটে পৌঁছে যাওয়া যেত। তবে সেদিন এখান থেকেই ফেরার পথ ধরেছিলাম। আধুনিক সভ্যতার চাপে যখন ধীরে ধীরে পাহাড়ি গ্রামগুলো ক্রমশ শহরে হয়ে উঠছে, তখন বাদামতামের এই নয়াবস্তির মতো হাতে গোনা কয়েকটি গ্রামই আদি অকৃত্রিম অবস্থায় রয়ে গেছে। ফেরার পথে নদীর পাশে সেই বাঁশঝাড়ের নিচে কিছুটা বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করলাম। এক জায়গায় জঙ্গল ঝোপঝাড়ে ভরা সুবিশাল সব পাথরখণ্ডের মধ্যে দিয়ে একটা সুড়িপথ গিয়ে পৌঁছেছে নদীর বুকে। এক জায়গায় সেই পায়ে চলা পথও শেষ হয়ে গেছে, শুধুই নীরের ঝোপঝাড়। এটা কোনো এক সময় নদী পেরিয়ে ওপারে যাওয়ার শর্টকাট পথ ছিল। আবার চেনা পথ ধরলাম। এখানে একটা বড় অশ্বত্থ গাছের নিচে জঙ্গলে আর ঝোপঝাড়ে প্রায় ঢাকা দুটো ছোট ছোট অনেক পুরনো মন্দির আছে। এবার নদীর ওপর সেই বাঁশের সাঁকো পেরিয়ে ওপারের গ্রামের পথ ধরে আবার হোমস্টেতে ফিরে আসা।
এখান থেকে অনেকগুলো ট্রেক রুট আছে, আর তার জন্য সরলজি আছেন। আমি এই ব্লগে ইভিয়ানা হোমস্টে আর এই পাহাড়ি গ্রামকে নিয়ে আমার অভিজ্ঞতাটুকুই তুলে ধরলাম, আর সেই সূত্রে বাদাম থাম আমার জীবনের একটা বড় প্রাপ্তি হয়ে থাকলো।